সো আমরা শুরু করছি আজকে। সো আজকে আসলে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমাদের কয়েকটা বেসিক বিষয় নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। আজকে আরেকটু দেখি যে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করা যায় কিনা। তবে যেহেতু আমরা একেবারেই নতুন, আমরা একেবারেই অনেকেই আছে যে একদমই বিগিনার, সো তাদের উদ্দেশ্যে আমরা কাজগুলোকে একদম সহজ কিছু কাজ দিয়ে আজকে শুরু করি, ঠিক আছে? আর আপনারা সবাই তো মানে ল্যাপটপ বা পিসিতে আছেন, তাই না? ল্যাপটপ বা পিসিতে নাই, ফোনে আছি, এমন কেউ কি আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি। সরি। সো আজকে আমরা অ্যাকচুয়ালি কী কী জিনিস দেখব? আজকে আমরা কয়েকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে একটা যে কোনো একটা ইমেজ থেকে কিভাবে তার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হয়, সেই জিনিসটা আমরা আজকে শিখব। সেই জিনিসটা শেখার আগে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে, কয়েকটা টুলস সম্পর্কে আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। তার মধ্যে অন্যতম একটা টুল হচ্ছে পেন টুল। এই পেন টুলের সাহায্যে বিভিন্ন ধরনের কাস্টম কিছু শেপ আমরা তৈরি করতে পারবো। পেন টুলটাকে আমরা একটু দেখি। সো এটা হচ্ছে গিয়ে পেন টুল, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেনের মতো একটা টুল আছে। এই টুলটাকে আমরা বলছি পেন টুল। এই পেন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে আমরা যদি পি প্রেস করি তাহলে এই পেন টুলটা সিলেক্ট হবে। সো আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের একটা প্রজেক্ট ফাইল নিব। আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে আমি আমার প্রজেক্টের নামটা দিব। প্রজেক্টের নাম আমি কি দিতে পারি, যে আমার আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই না? তাহলে আমি দিতে পারি ক্লাস। হ্যালো। হ্যালো, তো কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন তো না কথা? কোনো প্রবলেম হচ্ছে না তো? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যালো। জি ভাই, এতক্ষণ আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা। সো আমরা আজকে কয়েকটা বিষয় সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে গিয়ে আসলে কিভাবে একটা মানে ব্যাকগ্রাউন্ডের ইমেজকে আমরা কোনো একটা ইমেজ থেকে তার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয়, ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে টুকটাক বিষয় সম্পর্কে আমরা জানবো। মাস্কিং কি, তারপরে হচ্ছে গিয়ে আমরা কোন কোন টুলসগুলো ব্যবহার করে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করব, কিংবা ইমেজ রিটাচ যেটাই বলি। আজকে আমাদের টোটাল কাজটা হচ্ছে ইমেজ এডিটিং রিলেটেড যত ধরনের কাজ আছে। কোনো একটা ইমেজের উপর আমরা যেই যেই ধরনের এডিটগুলো করতে পারি, সেই এডিটগুলো নিয়ে আসলে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? সো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, একটি আর্টবোর্ড আমাদেরকে নিতে হবে। আমি একটি আর্টবোর্ডে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কিবোর্ড থেকে শর্টকাট কি কন্ট্রোল এন, অথবা হচ্ছে গিয়ে আপনাদের কিবোর্ড থেকে শর্টকাটে আমরা কন্ট্রোল এন প্রেস করতে পারি, অথবা ফাইল মেনুতে যেয়ে আমরা এখানে নিউ কন্ট্রোল প্লাস এন, এখানে শর্টকাটটা দেখাচ্ছে, এই নিউতে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিই। আজকে যেহেতু আমাদের ক্লাস 2, তো আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিই ক্লাস 2। এবং আমরা হাইট এবং উইডথ দিয়ে দিব হচ্ছে গিয়ে 1000 পিক্সেল এবং এখানে 150 পিক্সেল পার ইঞ্চ, এভাবে দিয়ে অ্যাজ ইট ইজ যেভাবে আছে। এখান থেকে কালার প্রোফাইল কি আছে, কালার প্রোফাইল হচ্ছে কি, আমি যদি RGB কালারটা নেই, RGB কালার মোডটা নেই, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, সো আমার আর্টবোর্ডটা কিন্তু চলে আসছে। এখন এই আর্টবোর্ডটাতে আমি
আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, গত ক্লাসে আমরা দেখেছি যে এই শেপ কিভাবে আমরা তৈরি করতে পারি, তাই না? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ নিয়ে কথা বলেছি, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কীভাবে আমরা ট্রান্সফর্ম করব সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা মানে দেখব যে এই যে শেপটা আমরা তৈরি করলাম, এই শেপটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কয়েকটা শেপ, এই শেপের বাইরে তো আসলে আমি আর কোনো কিছু ড্র করতে পারছি না, তাই না? কাস্টম শেপ যদি আপনি এখানে দেখেন, কাস্টম শেপ বলতে কী বোঝাচ্ছে? কাস্টম শেপটা আপনি এখানে যে কোনো একটা প্যাটার্ন, এই যেখানে শেপ আছে, যে কোনো একটা প্যাটার্নে আপনি সরি সো কাস্টম শেপটা হচ্ছে কি আপনার এই ধরনের শেপ আর কি, যেটা হচ্ছে কি আপনার এখান থেকে শেপটা সিলেক্ট করে দিয়ে আপনি পছন্দ মতো কাস্টম শেপ বানাতে পারবেন, কিন্তু তাও এটা হচ্ছে কি আপনার কিছু জিনিস থেকে যায় আর কি। আচ্ছা, আমার সিস্টেমটা একটু হ্যাং করে আছে, আমি একটু দেখাই, স্লো হয়ে গেছে সিস্টেমটা। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন যে কয়েকটা শেপ আসছে, বাফেলো টর্ন, এখানে বেশ কয়েকটা শেপ চলে আসছে। এই যে এই গাছ বা এই জিনিসগুলো হচ্ছে কি এগুলা ফটোশপ 2020-তে ডিফল্ট দেওয়া, ঠিক আছে? এই জিনিসগুলো একদমই ডিফল্ট দেওয়া, যার কারণে আপনি এটা সিলেক্ট করে এই জায়গার থেকে কাস্টম শেপ, এই যে লিফ ট্রি, ওয়াইল্ড অ্যানিমেল, এই জিনিসগুলো অলরেডি আছে, ঠিক আছে? বোট, এই যে যদি আপনি নৌকা বানাতে চান নৌকা পাবেন এখানে, তারপরে হচ্ছে ফ্লাওয়ার্স, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফুল এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট এগুলো থাকে। এর বাইরেও আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। এখানে কিছু অ্যানিমেল আছে, অ্যানিমেলের ভেক্টরের মতো আছে, মানে সো এই ধরনের জিনিসগুলো আপনারা ডিফল্ট পাবেন। বাট আমরা যদি কোনো কাস্টম শেপ, আমি যদি, এটা তো কোনো অবজেক্ট, তাই না? এগুলো তো অবজেক্ট, বাট আমি যদি কোনো কাস্টম শেপ বানাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি তো এখানে লাইন পাচ্ছি, পলিগন পাচ্ছি, বাট আমি চাচ্ছি আমি আমার নিজের মতো করে শেপ বানিয়ে নিব। তখন আমাকে কোন টুলটা ব্যবহার করতে হবে? তখন আমাদেরকে যেই টুলটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে পেন টুল। এই পেন টুলটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা পেনের মতো, এবং এর শর্টকাট কি হচ্ছে কিবোর্ড থেকে পি, ঠিক আছে? কিবোর্ড থেকে যদি আমরা পি প্রেস করি তাহলে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ড থেকে পি প্রেস করছি, পি, এখানে পেন টুল সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কিবোর্ড থেকে পি প্রেস করার সাথে সাথে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে পেন টুলের শর্টকাট কি হচ্ছে গিয়ে পি, ঠিক আছে? ঠিক আছে, পেন টুলের শর্টকাট কি হচ্ছে গিয়ে পি। সো আজকে আমরা এই পেন টুলটা নিয়ে আলোচনা করব। পেন টুলটা কি আমরা একটু সিলেক্ট করি, আমরা এখানে ক্লিক করেও সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে পি প্রেস করব। পি প্রেস করার সাথে সাথে আমার এটা সিলেক্ট হয়ে গেল, এবং আমার মাউসের অ্যারোটাতে দেখেন একটা পেনের মতো একটা শেপ চলে আসছে। এখন আমি যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখব যে এখানে একটা ডট চলে আসছে। ডট মানে কি? এই ডটটা হচ্ছে এই, মানে আমার যেই, এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, বিভিন্ন লাইন ক্রিয়েট হচ্ছে, তাই না? বিভিন্ন লাইন ক্রিয়েট হচ্ছে, কখনো কখনো কার্ভ হচ্ছে, কখনো কার্ভ হচ্ছে না। এই জায়গাটায় দেখেন কার্ভ হয়েছে, বাট এই জায়গাগুলোতে কার্ভ হয়নি। তার কারণ কি? কারণ হচ্ছে আমি যখন ক্লিক করেছি, ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, ডানে বামে যদি ড্র্যাগ করি তাহলে আমার এটা কার্ভ হবে, তাই কি না? আর আমি যদি ড্র্যাগ না করি তাহলে হচ্ছে কি আমার এটা কার্ভ হবে না, এটা স্ট্রেট লাইন হয়ে চলে আসবে, ঠিক আছে? এই পেন টুলটা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন, এই মানে গ্রাফিক্স ডিজাইনের জন্য মানে একটা, মানে কি বলবো, আশীর্বাদ স্বরূপ আমরা বলি। কারণ এই পেন টুলটার কারণে আমাদের মানে ম্যাক্সিমাম কাজগুলোই আমরা মানে আমাদের করা হয় এই পেন টুল দিয়ে, ঠিক আছে? পেন টুলের ব্যাপক পরিমাণে ব্যবহার, পেন টুলের ব্যবহারটা আসলে আপনারা যখন কাজ করবেন আপনারাও দেখবেন যে পেন টুলটা আসলে সবচেয়ে বেশি ইউজ করা হয়। পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলগুলো খুব বেশি ইউজ করা হয়, হ্যাঁ। আর সো
এখন আমরা যেটা মানে পেন টুলটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা খুব ভালো মতো এটা একটু প্র্যাকটিস করবেন পেন টুলের বিষয়টা। সো পেন টুল দিয়ে আমরা একটা ডিফারেন্ট শেপ যদি আমি ড্র করি, আমি একটু পেন টুলটার সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। যেমন আমি যদি এখানে ক্লিক করি এবং এই জায়গাটায় ক্লিক করি, ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে আমি যখন ক্লিক করে একটা পয়েন্টে ক্লিক করার পরে আমি যখন আরেকটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি একটু কার্ভ করে নিলাম। কিভাবে কার্ভ করলাম? আমি যখন ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে ক্লিকটা রিলিজ না করে মাউসটাকে একটু উপর নিচে ড্র্যাগ করলেই কিন্তু এই লাইনটা কি হবে? কার্ভ লাইন হয়ে যাবে, স্ট্রেইট লাইন হবে না। সো যখনই এটা কার্ভ লাইন হয়ে গেল, আমি আমার পছন্দ মতো কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন আসছে। এই দুইটা লাইন কি? এই দুইটা লাইনকে বলা হয় মডিফায়ার, ঠিক আছে? এটাকে বলা হয় একটা পাথ। এই যে আমি যে একটা দাগ ড্র করলাম, মানে একটা কার্ভ লাইন যে ড্র করলাম, এই লাইনটাকে বলা হয় পাথ, ঠিক আছে? পাথ মানে হচ্ছে গিয়ে ওয়ে, রাস্তা, ঠিক আছে? সো এই পাথটার মধ্যে মানে এই পাথটার এই ডান পাশের যে পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে দেখেন দুইটা লাইন আসছে, আরেকটা লাইন। আমি তো এই লাইনটা ড্র করি নাই। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে মডিফায়ার। আমি এই মডিফায়ারটাকে চেঞ্জ করতে পারবো বা মডিফাই করতে পারবো। কিভাবে মডিফাই করতে পারবো? কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আমার পেন টুল সিলেক্ট থাকা লাগবে, এবং কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্রেস করি তাহলে দেখেন আমার এই মাউসের অ্যারোটার দিকে লক্ষ্য করেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা এখন একটা ডিরেক্ট সিলেকশন টুলে পরিণত হয়েছে। এখন আমি চাইলে আমি এই মডিফায়ারটাকে ধরে আমি আবার এটাকে মুভ করতে পারবো। আমি এটাকে একটা সাইড ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে? আমি যেভাবে চাই সেভাবে আমি আমার এটাকে মডিফাই করতে পারবো। আমার এই পাথটাকে মডিফাই করার জন্য এই মডিফায়ারটা ব্যবহার করা হয়, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের শেপ আমি কিন্তু এই মডিফায়ারটার মাধ্যমে আমি এই শেপ বা এই পাথটার মডিফাই করছি, যার জন্য আমাকে বলা হচ্ছে এটাকে মডিফায়ার। সো আমি আরেকটি বিষয় বলি, মডিফায়ারটা বুঝতে পেরেছি কিনা? মডিফায়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কোনো পাথ না, এটা হচ্ছে এই পাথটাকে মডিফাই করার জন্য এই দুইটা লাইন ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন আমি এই লাইনটাকে, এই ডটটাকে সিলেক্ট করে আমি আরেকটা লাইন ড্র করলাম। আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটা স্ট্রেট লাইন বের হোক, কিন্তু এটা দেখেন যে কার্ভ হয়ে গেছে, তাই না? সো আমি তো কার্ভ লাইন চাইনি, আমি এখানে কোনো ড্র্যাগও করিনি, আমি জাস্ট এটা ক্লিক করেছি। তার কারণ কি? কারণ হচ্ছে এই মডিফায়ারটা অটোমেটিক সে একটা কার্ভ লাইন নিয়ে নেয়। তার মানে এটা হচ্ছে গিয়ে তার মানে একটা বেস লাইন। এই বেস লাইন থেকে এই কার্ভ এবং এখান থেকে এখানে যে কার্ভটা আছে সেই একই পরিমাণে কার্ভ সে এখানে অটোমেটিক নিয়ে নিবে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কার্ভ, এটার উপরে ডিপেন্ড করে এই মডিফায়ার লাইনটার উপরে ডিপেন্ড করে এই কার্ভটা অটোমেটিক নিয়ে নিবে। তাহলে আমি যদি আবার পুনরায় এই ডটটাতে ক্লিক করি কন্ট্রোল প্রেস করে, তাহলে আমি দুইটা মডিফায়ার দেখতে পাচ্ছি। এই মডিফায়ারটা কি করবে? এই পাশের পাথটাকে মডিফাই করবে, এবং এই মডিফায়ারটা কি করবে? এই পাশের পাথটাকে মডিফাই করবে। আমি যদি দেখাই, দেখেন এই পাশের পাথটা মডিফাই হচ্ছে, রাইট? এই পাশের পাথটা মডিফাই হচ্ছে। আর এই পাথটা যদি আমি মুভ করি তাহলে দেখেন এই পাশের উপরের এই পাথটা মডিফাই হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিনা যে এই মডিফায়ার এই পাথ এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটুকুকে মডিফাই করবে, এবং এই মডিফায়ার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পাথটুকুকে মডিফাই করবে, ঠিক আছে? সো এখন আমি যেটা বলছিলাম যে আমি চাচ্ছিলাম যে এই পয়েন্ট থেকে আমি এই জায়গায় একটা স্ট্রেট লাইন নিব, কিন্তু স্ট্রেট লাইন না হয়ে এটা হয়ে গেছে একটা কার্ভ লাইন। এই কার্ভ লাইন থেকে আমি কিভাবে বের হব, বা এই মডিফায়ারটাকে আমি কিভাবে অফ করে দিব? মডিফায়ার আমি কার্ভ লাইন করব না, আমি স্ট্রেট লাইন করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে মডিফায়ারটি আছে এই মডিফায়ারটিকে অফ করে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। এখন আমি কিভাবে এই মডিফায়ারটিকে বাদ দিব? এই মডিফায়ারটিকে বাদ দিতে হলে আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে আমরা একটু আগে কি করেছিলাম? কন্ট্রোল বাটন প্রেস করেছিলাম, আমরা এবার অল্টার বাটন প্রেস করব। কি বাটন? অল্টার বাটন। অল্টার বাটন প্রেস করার সাথে সাথে আপনারা এখানে লক্ষ্য করবেন যে আমি যখন এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি যদি অল্ট বাটন প্রেস করি তাহলে আমার এখানে মাউসের আইকনটা দেখেন,
চেঞ্জ হয়ে গেছে, একটা কর্নারের মতো আসছে, একটা কোণ, তাই না, একটা কোণ সৃষ্টি হয়েছে। তাহলে আমি এই কর্নারটা যখন আসবে আমি এই পয়েন্টটা থেকে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই পয়েন্টে যখন আমি ক্লিক করে দিব, সরি, এই পয়েন্টে যখন আমি ক্লিক করে দিব তখন আমার এটা কি হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি আমি একটু আবার বলি। সমস্যাটা হচ্ছে আমি চাচ্ছি এই এতটুকু কার্ভ থাকুক, বাট এইটা স্ট্রেট থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এই এতটুকু কার্ভ রেখেই আমাকে এটাকে কোণ করে দিতে হবে, দেন আমি এই লাইনটা ড্র করব। তাহলে আমি যেটা চাচ্ছিলাম যে আমার এতটুকু কার্ভ থাকবে এবং এর পরবর্তীতে এটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে আমি কি করেছি দেখেন, আমার যখন সো এখানে দেখেন যে আমরা যখন এই পেন্টুল দিয়ে এই পাথটা ড্র করলাম, ড্র করে আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি, অল্ট প্রেস করার সাথে সাথে আমার পেন্টুলের নিচে একটা কোণের মতো সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমি যদি এই কোণে ক্লিক করি, কোণে ক্লিক করলে কি হবে, আমার উপরের মডিফায়ারটা থাকবে, আমার পরবর্তী মডিফায়ারটা চলে যাবে। আমি যদি এই মডিফায়ারটাকে বাদ দিতে চাই তাহলে আমি একই কাজ এখানে ক্লিক করে আমি, আচ্ছা এখানে এখানে এন্ড চলে আসছে। আচ্ছা, সো এখন আপনারা দেখেন যে আমি এখানে এটাকে অফ করে দিয়ে আমি শিফট চেপে আরেকটা পাথ নিলাম এবং আরেকটা পাথ নিলাম। এবার এই পাথটাকে আমি ক্লোজ করে দিলাম। পাথটাকে আমি শুরু করেছি কোন পয়েন্ট থেকে, এইটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, তাই কি না। এই স্টার্ট পয়েন্ট থেকে আমি পাথটা ড্র করে নিচে নিয়ে এসে আবার আমি স্টার্ট পয়েন্টের যদি আমার মাউসের ক্লিকটা নেই, মাউসের অ্যারোটা নেই, তাহলে দেখবেন যে পেন টুলের নিচে একটা রাউন্ড একটা আইকন চলে আসছে। এই রাউন্ড আইকনের মানেটা হচ্ছে যে তোমার এই পাথটা এন্ড করতে হবে বা এন্ডিং পয়েন্ট এটা, ঠিক আছে। আমি যখন এটাকে এন্ড করছি তাহলে দেখেন আমি আবার যদি কোনো পাথ ড্র করি তাহলে এই পাথের সাথে কোনো লিঙ্ক থাকবে না, এটা ইন্ডিভিজুয়ালি নতুন আরেকটা পাথ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আসলে আমরা বিভিন্ন পাথ ক্রিয়েট করি। এই পাথগুলো আসলে কেন ক্রিয়েট করি, এই পাথের কাজ কি? এই পাথের কাজ হচ্ছে অনেক ব্যাপক। প্রথম কাজ হচ্ছে এই পেন টুল দিয়ে আমরা কাস্টম কোনো একটা শেপ ডিজাইন করতে পারবো, কাস্টম একটা শেপ আমরা তৈরি করতে পারবো। এই আমাদের লোগো, আমাদের বিভিন্ন ধরনের ব্যানারের জন্য, ব্রশিওর জন্য বিভিন্ন ডিফারেন্ট শেপ আমাদের প্রয়োজন হয়। সেই শেপগুলো আমরা এই পেন টুল দিয়ে ব্যবহার করতে পারি এবং আমাদের ইলাস্ট্রেশন আমরা যখন করব তখন অবশ্যই আমাদেরকে এই পেন টুলের সাহায্যে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল, একটু ডিফিকাল্ট ইলাস্ট্রেশন যেগুলো, সেগুলো আমাদেরকে করতে হয়। সো শেপ ক্রিয়েট করার জন্য পেন টুল ব্যবহার করা হয়, পাথ ক্রিয়েট করার জন্য পেন টুল ব্যবহার করা হয় এবং মাস্ক ক্রিয়েট করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। কি কি কারণে ব্যবহার করা হয়? পাথ ক্রিয়েট করার জন্য এবং শেপ ক্রিয়েট করার জন্য এবং মাস্ক ক্রিয়েট করার জন্য। তো ইতিমধ্যে আমরা শেপ কী জিনিস সেটা আমরা বুঝতে পেরেছি। যে কোনো একটা স্ট্রাকচার, যেমন আমি যদি একটু দেখাই, এটা একটা শেপ, রাইট। এখন এটা কি অবস্থায় আছে? এটা একটা পাত অবস্থায় আছে। এটা একটা পাত আমি ড্র করেছি, বাট আমার লেয়ারে দেখেন যে লেয়ারে কিন্তু কিছু আসে নাই, কারণ হচ্ছে গিয়ে এটা একটা পাত। এই পাতটাকে আমি কি করব, এখান থেকে যদি পাতে ক্লিক করি, এখন পাত অবস্থায় আছে, তাই না। আমি এখান থেকে চাইলে এই পাতটাকে শেপে কনভার্ট করে নিব। পাত হচ্ছে একটা ওয়ে, যেটা কোনো লেয়ার না, এটা একটা মানে এটা কিন্তু কোনো লেয়ার অবস্থায় নাই এই পাতটা। এই পাতের উপরে আমি চাইলে অনেক কিছু কাজ করতে পারবো বা অনেক এডিট করতে পারবো, সিলেকশন করতে পারবো, বাট এটাকে আমি শেপেও রূপান্তর করতে পারবো। পাথের জন্য কোনো লেয়ার এখানে আপনারা দেখবেন না, বাট আপনারা স্ক্রিনে বা আর্টবোর্ডে এই পার্টটাকে দেখতে পাবেন। এই পার্টটাকে আমরা যদি শেপে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এই এন্ড করে এখানে দেখবেন উপরে 3টে অপশন আসছে, সিলেকশন, মাস্ক এবং শেপ। সো আমাদেরকে শেপে কনভার্ট করার জন্য আমরা শেপে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু এটা শেপ হয়ে গেছে, শেপ 1। এখন আর পাথ নাই, এখানে কোনো অপশনস নাই, ঠিক আছে। সো এটা একটা শেপ লেয়ার হয়ে গেছে। সো এই শেপ লেয়ারে আমি এই সিলেক্ট করে আমি এখান থেকে মাস্কিংটা ফেলে দিই। এখানটা ক্লিক করার কারণে আমার এখানে একটা মাস্কিং চলে আসছিল। আচ্ছা, কন্ট্রোল জেড দিতে হবে।
সো আমার এই একটা শেপ আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমি যদি চাই এই শেপটাকে ট্রান্সফর্ম করতে হলে আমরা ইতিপূর্বেই জেনেছি যে ট্রান্সফর্ম করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করতে পারি, ছোট বড় যেভাবে ইচ্ছা আমি সেভাবে এটাকে ট্রান্সফর্ম করতে পারি। এবং একইভাবে আমি যদি এটাকে আরেকটু ছোট করি, সো এখানে আমি আরেকটা টুল এটার সাথে একটু অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে রোটেট টুল, ঠিক আছে। রোটেশন টুল, এখানে আপনারা যদি আর প্রেস করেন, এই যে আর প্রেস করার সাথে সাথে আপনারা এখানে রোটেট টুল যেটা আছে রোটেট টুলটা পেয়ে যাবেন। এই রোটেট টুলটা সিলেক্ট করে ও আচ্ছা সরি আচ্ছা রোটেট টুলটা আপনাকে কন্ট্রোল টি দিয়েই করতে হবে, হ্যাঁ। ট্রান্সফর্ম টুলটা দিয়েই করতে হবে। সো আমি যদি এটাকে রোটেট করি, আমার রোটেশনটা কোন বরাবর ঘুরতেছে দেখেন তো, আমার রোটেশনটা ঘুরতেছে মিডল পয়েন্ট বরাবর, তাই কি না, মিডল পয়েন্ট বরাবর। সো আমি যদি এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে চাই, এখানে যখন টিক করব তখন এই জায়গায় যখন আমি টিক করলাম তখন দেখেন যে এখানে একটা পয়েন্ট চলে আসছে, এই পয়েন্টটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে গিয়ে কোনো একটা অবজেক্টের যখন আমরা রোটেট করি বা ট্রান্সফর্ম করি বা স্কেল করি তখন এই পয়েন্টটা বরাবর রোটেট হয়, ঠিক আছে। সো আমি যদি এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি যদি একটু নিচের দিকে নিয়ে এসে রোটেট করি তাহলে দেখেন কি হচ্ছে, রোটেশনটা হচ্ছে কোন পয়েন্ট বরাবর, এই অ্যাঙ্কর পয়েন্টটা বরাবর, তাই কি না। তাহলে আমি যদি এবার কিবোর্ড থেকে রোটেট পয়েন্টটাকে যদি আমি ক্লিক করে ধরে নিয়ে এসে আমি এখানে রেখে দেই এবং আমি যদি এটাকে এটাকে আমি রোটেট করি, এটা কিন্তু এই পয়েন্ট বরাবর রোটেট হচ্ছে, তাই না। সো আমি কি করব, আমি এটাকে এইভাবে রেখে এন্টার দিলাম, এটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, লেয়ার করে নিয়ে আমি একইভাবে এটাকে রোটেশনের জন্য নিয়ে আসলাম। এই দুইটা লেয়ারকে আমি মার্জ করে ফেলি, কন্ট্রোল ই, এরপরে মার্জ করে আমি এটাকে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে এই সেন্টার বরাবর নিয়ে আসলাম, সেন্টার বরাবর নিয়ে এসে আমি এটাকে রোটেট করে ফেললাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আবার পুনরায় ফুললি রোটেট করে ফেললাম। আপনি মার্ক করার শর্টকাট কিটা আরেকবার বলবেন? আচ্ছা, মার্জ করার শর্টকাট কিটা হচ্ছে গিয়ে কন্ট্রোল এবং ই, হ্যাঁ আমি লিখে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলে ফেলাম। ওই মানে আমাদের এই শেপের উপরে কন্ট্রোল টি প্রেস করার পরে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি কিভাবে আনছেন একটু যদি দেখাতেন। আচ্ছা, কোনো একটা শেপ আমরা যখন কাজ করলাম, কাজ করার পরে আমি মার্জ করি, হ্যাঁ এই দুটো একটা মার্জ করে দিই, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল ই, তাই না, কন্ট্রোল প্লাস ই দিয়ে আমি মার্জ করে নিলাম। এই যে মার্জ করলাম, মার্জ করার সাথে সাথে এটা একটা শেপে রূপান্তরিত হয়ে গেল। এখন একজন প্রশ্ন করেছেন যে আমি যখন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে এই অ্যাঙ্কর পয়েন্টটি কীভাবে আসলো। এই যে উপরে একটি অপশন দেখবেন আপনারা, হ্যাঁ উপরে এটা হচ্ছে কি আমাদের পয়েন্ট সিলেকশন মানে বলি আর কি আমরা, বা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাক্টিভেশন টগল রেফারেন্স পয়েন্ট লেখা আছে, যাই হোক। সো এখানে আপনি যদি ক্লিক করেন, এই জায়গাটায় ক্লিক করলে এখানে দেখবেন যে কয়েকটা অপশনস আছে, দেখছেন একটা শিকলের মতো মনে হচ্ছে যে 6টা বক্স, ঠিক আছে, মাঝখানে একটা পয়েন্ট। মাঝখানে পয়েন্টটার মানে হচ্ছে কি আমার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় থাকবে, এই চার কোণা যে বক্সটা এই বক্সের একদম সেন্টারে থাকবে। আমি যদি উপরে নিয়ে আসি আমার টগল পয়েন্টটা দেখেন
আমার এটাকে যদিও টগল পয়েন্ট বলছে, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলি আমরা। এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন এটাকে উপরে চলে যাচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। আমি যদি নিচের এই ডটটাতে ক্লিক করি, নিচের ডটটাতে ক্লিক করলে আমার টগল পয়েন্টটা চলে আসবে এই জায়গায়। আমি যদি বাম পাশে ক্লিক করি, বাম পাশের এখানটাতে চলে আসবে অ্যাঙ্কর পয়েন্টটা। আমি মানে যেই পয়েন্টটাতে আমি ক্লিক করব সেই পয়েন্টটাতে অটোমেটিক সে চলে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? এটা যদিও খুবই সূক্ষ্ম একটা বিষয়, আপনাদেরকে হয়তো একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো। সো আমরা চাইলে এই পয়েন্টগুলোতেও ব্যবহার করতে পারি, অথবা এটা যখন অ্যাক্টিভেটেড থাকবে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে আমরা আমাদের পছন্দ মতো জায়গাতে প্লেস করতে পারবো, ঠিক আছে। আমরা আমাদের পছন্দ মতো জায়গাতে প্লেস করতে পারবো। যদি আমরা সেন্টারে রাখি, সেন্টারে রেখে যদি আমরা এটাকে মুভ করি, তাহলে আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি সেন্টার বরাবর মুভ হচ্ছে, সেন্টারটাকে ও মানে কেন্দ্র ধরে তারপরে এটা ঘুরছে। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বাহিরে কোথাও রাখি, তাহলে আপনারা দেখবেন যে এইটাকে কেন্দ্র ধরে ও এইটাকে বৃত্তের মতো করে এটার চারপাশে ঘুরবে, ঠিক আছে। এই যে দেখেন বৃত্তের চারপাশে ও ঘুরছে, কোনটাকে কেন্দ্র করে? এই পয়েন্টটাকে কেন্দ্র করে। আমি যদি ওর পয়েন্টটাকে এখানে রাখি, ও দেখেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে। ও এটাকে একটা মানে বৃত্তের কেন্দ্র হিসাব করবে এবং এইটার চারপাশে একটা ব্যাসার্ধ ধরে সে এটাকে কি বলে রোটেশন করবে, ঠিক আছে। এই হচ্ছে কি আসলে অ্যাঙ্কর পয়েন্ট মূল কাজ। অ্যাঙ্কর পয়েন্টটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব তখন আপনারা দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আসলে বেশ ব্যাপক। সো আমি আরেকবার যদি অ্যাঙ্কর পয়েন্টটা দেখাই, অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটা আছে কোথায়? এখানটায়। আমি এখানে নিয়ে আসলাম আমাদের যে ডিজাইনটা, ডিজাইনের সেন্টারে নিয়ে এসে আমি এটাকে মুভ করছি, দেখেন ডিজাইন বরাবর এটা ঘুরছে। আচ্ছা, তার আগে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি সেম ওয়েতে এটাকে সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে এসে আমি এটাকে একটু মুভ করে দিলাম। আমার মনে হয় এই দুইটা পয়েন্ট একটু বাড়তি হয়ে গেছে, তাই না? স্যার কোনো লেয়ার মার্জ হয়ে গেলে সেটাকে কি আনমার্জ করা যায়? আর না, আনমার্জ করা যায় না। এটাকে আপনাকে একটু, এই জন্য আমি কালকে বলেছিলাম যে কোনো লেয়ারকে যদি মার্জ করে ফেলেন এটা আনডান করার কোনো অপশন নাই, তবে কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে আসলে আনডু করা যায়, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, সো এর পরবর্তীতে আমরা আরেকটু শেপ টুলটা নিয়ে কাজ করি। সো শেপ টুলটা আসলে এই জিনিসটা আমি কেন তৈরি করেছি? এই জিনিসটা তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে পেন টুলটা দিয়ে আমরা ডিফারেন্ট শেপ তৈরি করব এবং সেই সাথে আমরা রোটেট করে আমরা বিভিন্ন ভাবে আমরা লেয়ারকে মার্জ করে আমরা এই ডিফারেন্ট শেপগুলোকে তৈরি করব, ঠিক আছে। এই শেপের কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, শেপের কালারটা আমরা কীভাবে চেঞ্জ করবো? শেপ টুল সিলেক্ট করে এখানে ডিফারেন্ট যে কোনো আমরা কালার সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারি। তো পেন টুল নিয়ে আমি আরেকটু কথা বলি। পেন টুলটার এটা রাখি আমি, পেন টুলটা আমি আরেকটু একটা নতুন লেয়ার নিই। এই পেন টুলটার সাহায্যে আমরা যে কোনো মাস্কিং করতে পারি। আমরা শেপ কিভাবে তৈরি করি, আমি আরেকটা শেপ যদি দেখাই আপনাদেরকে। সে আমাদের সবাই জানি যে নাইকের লোগো, তাই না? নাইকের লোগোটা তো আমরা সবাই চিনি, জাস্ট এরকম একটা লোগো। নাইকের লোগোটা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। সো এই নাইকের লোগোটা কীভাবে ডিজাইন করলাম? নাইকের লোগোটা ডিজাইন করলাম হচ্ছে গিয়ে পেন টুল দিয়ে, তাই না? তারপরে আপনাদের অ্যাডিডাসের লোগো আছে, তারপর বিভিন্ন ধরনের লোগো আছে না, যেগুলো আমাদেরকে এই শেপগুলো ডিজাইন মানে এই শেপগুলোর মাধ্যমে আমাদেরকে ডিজাইন করতে হয়, তাই না? সো এই ধরনের কাস্টম শেপ বানানোর জন্য অবশ্যই আমাদেরকে পেন টুলের সাহায্য নিতে হবে। ওকে, সো পেন টুলের আপনাদের এই বিষয়গুলো আপনাদেরকে একদিন ভালো মতো আয়ত্ত করতে হবে যে আসলে কখন কোথায় ক্লিক করলে কার্ভ হবে, কতটুকু কার্ভ হবে, এবং এই কার্ভ থেকে এই অ্যানোটর বলে অনেকে, অ্যানোটর বা মডিফায়ার, এই অ্যানোটর বা মডিফায়ারকে অফ করে দিতে চাইলে আমি কিভাবে অফ করব, আমি কন্ট্রোল ধরে এটাকে কিভাবে মডিফাই করব, এই অ্যানোটর বা মডিফায়ার যেটাই বলি আমরা,
এই অ্যানোটর বা মডিফায়ারকে ধরে আমরা কিভাবে ছোট বড় করব, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস না করলে আসলে বুঝবো না। ওকে, সো প্রথম অবস্থায় কেউ কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি, বলে ফেলুন। ভাই, মাঝখানে আপনি একবার শিফটের কথা বলছিলেন, তো এই জন্য এখন আবার কন্ট্রোল বললেন তো কনফিউজ হয়ে গেল। আচ্ছা, আমি কি শিফট বলেছি? তাহলে যদি বলে থাকি আমি সরি, আমি ভুল বলেছি। এখানে কন্ট্রোল হবে, হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে এখানে মানে মডিফাই করা যাবে। আচ্ছা, শিফট আমি কখন বলেছি আমার মনে পড়েছে। শিফটটা হচ্ছে আমি যদি একটা ড্র করি, সে আমি এখানে একটা ডট দিলাম, ডট দিয়ে আমি যদি শিফট প্রেস করে ক্লিক করি, তাহলে দেখেন এটা একটা স্ট্রেট লাইন হবে। আমি শিফট প্রেস করে এখানে ক্লিক করি, তাও কিন্তু এটা স্ট্রেট লাইন হবে। সো পাথ যখন আমরা ক্রিয়েট করবো, পাথ ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদেরকে যদি আমরা স্ট্রেট লাইন ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাদের চোখের আন্দাজে আমরা তো ক্লিক করে আসলে স্ট্রেট করতে পারবো না। দেখেন এটা স্ট্রেট হয়নি। সো এই স্ট্রেট করার জন্য আমরা শিফট প্রেস করি, তাহলে দেখেন যে একদম 100% স্ট্রেট লাইন ক্রিয়েট হচ্ছে, তাই না? আমি যেখানে ক্লিক করছি, আমি যদি এখানে ক্লিক করি, তাও কিন্তু ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে। আমি যদি কোনো কর্নার করি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও মুভ করবে। আর এছাড়া ও হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে, ঠিক আছে? কর্নার বরাবর নিলে 45 ডিগ্রি, তাহলে দেখেন এই কর্নারটা আর এই কর্নারটা কিন্তু সেম, ঠিক আছে? সো এই ধরনের ডিফারেন্ট শেপ ক্রিয়েট করার জন্য আমরা এই পাথটা ব্যবহার করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পাথ কিন্তু কোনো লেয়ার না। পাথ কিন্তু আপনি যদি ডিসিলেক্ট করে ফেলেন, পাথটা কিন্তু থাকবে, ঠিক আছে? এই যে পাথটা কিন্তু এখনো আছে, বাট পাথ কিন্তু কোনো লেয়ার না, বা পাথ কিন্তু কোনো অবজেক্ট না। পাথ কিন্তু আপনার ডিজাইনে কিন্তু ভিজিবল কোনো জিনিস না। আপনি যখন ইমেজটা সেভ দিবেন, আপনি দেখবেন যে শুধুমাত্র এই নাইকি আছে, পাথ কিন্তু ভিজিবল না সিস্টেমের। এটা মাথায় রাখবেন সব সময়, পাথ কখনোই ভিজিবল না। পাথটাকে ইউজ করে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। যেমন এই পাথটাকে উপরে যদি আমি টেক্সট লিখতে চাই, আমি এই টেক্সট টুলটাকে নিয়ে এসে এই পাথের উপরে ক্লিক করে আমি বিভিন্ন টেক্সট লিখতে পারি, ঠিক আছে? সো দেখেন আমার পাথ চলে গেছে, বাট পাথের উপরে আমি একটা টেক্সট লিখে ফেলছি, তাই না? সো এই হচ্ছে কি আসলে পাথের সুবিধা। পাথের অনেক কিছু করা যায় পাথ দিয়ে। সো এই পাথ ক্রিয়েট করে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করব। এবার আসি আমরা মাস্ক কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? মাস্কিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যে কোনো একটা পাথ ক্রিয়েট করার জন্য। হ্যালো জি জি, বলুন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলছিলাম যে আমি যখন ওই যে পার্ট আঁকবো, তখন যদি আমার বাড়তি অংশ থাকে, তখন এটা আমি কি করে মুভ মানে ডিলিট করব? ওকে, ভেরি গুড কোশ্চেন। এখন আমি একটা পাথ ড্র করি। আমি নাইকের শেপটা অফ করে দিই। সো আমার এরকম একটা শেপ আমি ড্র করলাম, যে শেপটা থেকে আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটাকে আমি রাখবো না, ঠিক আছে? বা এই পয়েন্টটাতে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব। তাহলে আপনারা যদি পেন টুলটাকে পাতের যে কোনো প্রান্তে নিয়ে যান, যে কোনো জায়গায় প্রান্তে নিয়ে যান, তাহলে দেখবেন যে একটা প্লাস সাইন আসছে আমার এই পেন টুলের নিচে, তাই না? একটা প্লাস সাইন আসছে। এই প্লাস সাইন থাকাকালীন অবস্থায় আমি যদি পাতের যে কোনো একটা জায়গায় ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আরেকটা কি বলে এটাকে পয়েন্ট চলে আসছে, তাই কি না? এখন আমি যদি এই পয়েন্টটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে এই পয়েন্টের কাছে যদি আমি আমার পেন টুল নিয়ে যাই, তাহলে অটোমেটিক এখানে ডিলিট একটি অপশন, মাইনাস একটি অপশন আছে, মাইনাসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে প্লাসে যদি ক্লিক করি, এখানে নতুন একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? এবার মাইনাসে ক্লিক করলাম, পয়েন্টটা চলে গেল। প্লাসে ক্লিক করলাম, পয়েন্টটা চলে আসলো। এবার এই কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। কন্ট্রোল প্রেস করে যেভাবে আমি অ্যানোটরটাকে মুভ করতে পারি, ঠিক একইভাবে কন্ট্রোল প্রেস করে আমি আমার প্রয়োজন মতো যে কোনো ধরনের শেপ আমরা তৈরি করে নিতে পারি। ওকে, সো এই কোশ্চেনটা যে করেছে তাকে থ্যাঙ্কস। তার কোশ্চেনটা করার কারণে আমি অ্যান্সারগুলো আসলে মিস করে যেতাম, তা না হলে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, সো কীভাবে আমরা এখন এই পাথটা তো আমি ডিসিলেক্ট করে ফেললাম, তাই না? এই পাথটাকে আমি আবার সিলেক্ট করবো কীভাবে? এই যে এখানে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলটা দিয়ে আমি পেন টুল, এই যে পার্টটাকে সিলেক্ট করলাম। কীভাবে সিলেক্ট করলাম? আমি পার্টটাকে ক্রিয়েট করেছি, পার্টটাকে আমি ক্রিয়েট করার পরে
পার্টটাকে আমি ডিসিলেক্ট করে ফেলছি, এখন আমি পার্টটাকে সিলেক্ট করতে পারছি না, যে ভাই আমি যখনই ক্লিক করছি তখনই পার্টটাকে আর সিলেক্ট করতে পারছি না। কীভাবে সিলেক্ট করবো? আমি মুভ টুল নিলাম, মুভ টুল নিয়েও আমি সিলেক্ট করতে পারছি না। তাহলে আমি কীভাবে এই পার্টটাকে সিলেক্ট করবো, পার্টটাকে আমি ইউজ করবো কীভাবে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই যে পেন টুলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমি কোনোভাবেই সিলেক্ট করতে পারছি না, তাই না? যখনই ক্লিক করছি নতুন আরেকটা পাথ চলে আসছে। তো এই প্রবলেমটার থেকে আমাদেরকে সলভ পাওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করতে হবে। কন্ট্রোল বাটন প্রেস করার সাথে সাথে এই পাথ সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুলটা আমাদের এই যে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মাউসের অ্যারো চলে আসছে পেন টুলের জায়গায়। আমার পেন টুলটাই সিলেক্ট করা আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট এখানে ক্লিক করে এই পাথের যে কোনো প্রান্তে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করতে পারি। আমি পুরো পাথটাকে একসাথে সিলেক্ট করতে পারি, অথবা আমি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করতে পারি, আমি যে কোনো একটা অ্যানোটরকে মুভ করতে পারি, ঠিক আছে? সো পাথ যদি ডিসিলেক্ট হয়ে যায় তা ঘাবড়ানোর কিছু নাই, এটা এনি টাইম আপনি চাইলেই এটাকে সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি একটা পাথের বেসিক আইডিয়া। পাথ দিয়ে আসলে কী কী করা যায় সেটা আমরা একটু ডিটেলে আলোচনা করব। এই পাথটা আপনি যদি ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে স্কেপ বাটন 2বার প্রেস করতে হবে। প্রথমবার যখন আপনি স্কেপ বাটন প্রেস করবেন এটা ডিসিলেক্ট হবে, এটা ডিসিলেক্ট হলো, এবং পরবর্তীতে আপনি যদি আবার স্কেপ বাটন প্রেস করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। স্কেপ বাটন চিহ্নিত, তাই না সবাই? ESC একদম লেফট কর্নারের টপ যেই বাটনটা কিবোর্ডে সেটাকে বলা হয় স্কেপ বাটন। যাই হোক, আশা করি সবাই জানেন। সো এই হচ্ছে কি আজকে আমাদের মানে মোটামুটি একটা পাথ সম্পর্কিত কীভাবে আমরা পাথ পেন টুলের ব্যবহারটা আমরা আসলে দেখলাম, যে কীভাবে আমরা পেন টুলটা ব্যবহার করব। সো এই পেন টুল নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু করতে পারেন, কারণ একটু পরে আমরা হচ্ছে গিয়ে এই পেন টুলের সাহায্যে মাস্কিংয়ে চলে যাব। সো এখন এই পেন টুলের বেসিক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। হ্যালো হ্যালো, বলছিলাম যে আমরা যখন একটা পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করব, ড্র করার পর আমরা কন্ট্রোল টিটা এখানে কিভাবে অ্যাপ্লাই করব? আরেকবার একটু বলবেন, কোনো কিছু ড্র করার পরে কি বললেন? কোন কিছু ড্র করার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা মানে যে ড্র করা মানে পেন টুল দিয়ে যে আমরা যেটা ড্র করব সেটা আমরা কিভাবে কাজ করব এখানে কন্ট্রোল টি এর কাজটা এখানে। ভেরি গুড। এখানে আমরা যদি কোনো কিছু ড্র করি, যেমন এই জিনিসটা আমি ড্র করে ক্লিক করে নিয়ে এসেছি, ড্র করে আমি একটা শেপ ক্রিয়েট করেছিলাম, মনে আছে কি? সো আমি যদি আবার একটু ড্র করে দেখাই, সে আমি এরকম একটা শেপ নিলাম এবং এরকম একটা শেপ নিলাম, কোনো কিছু ড্র করার সময় আপনাকে কখনোই মাথায় রাখতে হবে না যে এটা 100% অ্যাকুরেটলি আপনাকে ড্র করতে হবে। আপনি একটা বেসিক শেপে ড্র করে নেবেন, এরপরে আপনি চাইলে সেটাকে আপনি অ্যানোটরটাকে আপনি আপনার মতো করে আপনি এটাকে মডিফাই করতেই পারবেন, নো প্রবলেম। ওকে, সো একরকম হলেই হবে, বুঝতে পেরেছি কি? সো অ্যানোটরগুলোকে আপনাকে 100% অ্যাকুরেট করতে হবে তা না। সো আপনি এই যে একটা পাথ ক্রিয়েট করলাম, ঠিক আছে? সে আমি একটা পাথ ক্রিয়েট করলাম, আমি একটা পাথ ক্রিয়েট করলাম। এই পাথটাকে আমি কি করব, কন্ট্রোল টি যদি দেই তাহলে দেখেন আমি এই পাথটাকে মডিফাই করতে পারছি, তাই না? পাথটাকে আমি মডিফাই করতে পারছি আরও ডিফারেন্ট ওয়েতে। আমি এই পেন টুলের সাহায্যে যেভাবে না পারতাম, আমি এই কন্ট্রোল টি ব্যবহার করে পাথটাকে আরও সুন্দর করে মডিফাই করতে পারছি, তাই না? বিভিন্ন পাথকে বা বিভিন্ন শেপকে মডিফাই করার জন্য আমরা কন্ট্রোল টি ব্যবহার করি, ঠিক আছে? সো একইভাবে আমি যদি এটাকে শেপ করে ফেললে এটা একটা শেপ হয়ে গেল, তখন আর এটা পাথ না, এটা একটা শেপ। এই শেপের কালারটা আমি চেঞ্জ করতে পারবো কিভাবে? এখানে শেপ টুল কোথায় আমার? এই শেপ টুল, এই শেপ টুলটাকে আমি এখান থেকে কালার চেঞ্জ করব। ঠিক একইভাবে আমি যদি এই শেপটাকে ট্রান্সফর্ম করতে চাই তখন অবশ্যই আমাকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করতে হবে। ঠিক একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম যে আমি আমার শেপটাকে যেভাবে ট্রান্সফর্ম করেছি, আমি আমার এই পাথটাকে যেভাবে ট্রান্সফর্ম করেছি, ঠিক একইভাবে আমি আমার শেপটাকেও ট্রান্সফর্ম করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা,
আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি আরও কয়েকটি জিনিস একটু দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, সিলেক্ট অবস্থায় আনসিলেক্ট হয়ে গেলে কি করতে হবে ওইটা একটু আবার একটু সিলেক্ট অবস্থায় আনসিলেক্ট হয়ে গেলে কি করতে হবে। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি, জাস্ট একটা মিনিট। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা নিচ্ছি। কি নাস্তা দিয়ে যাবো? ও আচ্ছা আচ্ছা, আসতেছি একটু পরে। আচ্ছা আসতেছি। আচ্ছা, সো কোনো কিছু সিলেক্ট অবস্থায় থাকলে সেটা যদি ডিসিলেক্ট হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? সো আমি যদি কন্ট্রোল জেড দেই, এটা এখন পাথ আকারে আছে তাই না? কন্ট্রোল জেড দেওয়ার কারণে এটা পাথ আকারে হয়ে গেছে। এই পাথটা যদি ডিসিলেক্ট হয়ে যায়, ডিসিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হয়? কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করতে হয়, তাই কি না? তবে আমাদের পেন টুলটাকে সিলেক্ট করা থাকতে হবে। পেন টুল সিলেক্ট করা অবস্থায় আমরা যদি ডিসিলেক্ট করতে চাই, এটাকে কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করবো, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব কিভাবে? পুনরায় সিলেক্ট করতে হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করব। কন্ট্রোল বাটনটি প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করব। এখানে কন্ট্রোল বাটনটি সিলেক্ট করে ক্লিক করে ধরে রেখে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এই পাথটার উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট হয়ে গেছে। আবার আমি স্কেপ বাটন দিব, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি আবার এভাবে ড্র্যাগ করে ওটা ফুল সিলেক্ট করতে পারি, পুরোটাকে সিলেক্ট করতে পারি। অথবা আমি চাইলে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করতে পারি, এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি, অথবা এই পয়েন্টটাকে আমার পছন্দ মতো, আমার যখন যেটা দরকার হবে আমি তখন সেই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কি ভাইয়া? সো সবাই যদি বুঝতে পেরে থাকি তাহলে আমি পরবর্তী টপিকে যাব। বাট পরবর্তী টপিকে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে এখানে আরও কিছু টুলস আছে, দেখতে পাচ্ছেন? পেন টুলেরই মতো ফ্রি পেন টুল, এখানে যদি আপনারা ক্লিক করেন, এই ফ্রি পেন টুলটা কী করছে দেখেন। ফ্রি পেন টুলটা আপনাদের এই জিনিসগুলোকে সেম কাজটাই করছে। এখানে মাইনাসটা নিয়ে আসছে, তাই না? প্লাস নিয়ে আসছে, একই জিনিসটা নিয়ে আসছে। এই ফ্রি পেন টুলের কাজটা হচ্ছে কি, এইভাবে আপনি একটা পাথ ড্র করতে পারবেন যেই কোনোভাবে। এখানে যেমন আপনি একটা একটা করে ক্লিক করছেন, নর্মাল পেন টুলটা কী হচ্ছে, আপনাকে একটা একটা করে ক্লিক করে করে আসতে হচ্ছে, তাই না? একটা একটা করে ক্লিক করে আসতে হচ্ছে। বাট ফ্রি পেন টুল যেটা, ফ্রি পেন টুলের কাজ হচ্ছে আপনি একটা ক্লিক করার দরকার নেই, আপনাকে একাধিক ক্লিক করে, মানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আপনি আপনার মতো করে একটা শেপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় কাজে লাগে। কেন কাজে লাগে? যখন আপনাদের অনেক কমপ্লিকেটেড কিছু ড্র করতে হবে, ডিজাইন করতে হবে, সে আপনাকে একটা পাথর ক্লিপিং পাথ করতে বললো বা একটা পাহাড় ক্লিপিং পাথ করতে বললো, তখন পাহাড়টা আপনি একটু নর্মাল এভাবে ড্র করে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, তাই কি না? সো এইভাবে করে আসলে আমরা বিভিন্ন পাথ টুল, পেন টুলের বিভিন্ন অপশনস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাই যে এখানে আমি যদি একটা পাথ ড্র করি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে। আচ্ছা, এটা কি? এটা যদি আমরা দেখাই, এখানে আসবে না জিনিসটা। ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ কার্ভ হবে, অলওয়েজ এটা কার্ভ হবে। আপনি যেভাবেই ড্রয়িং করেন না কেন, ওর কার্ভ লাইন নিয়ে নিবে। ঠিক আছে, এটা অটোমেটিক কার্ভ লাইন নিয়ে নিবে। বুঝতে পেরেছি? এই শেপটা লোগো ডিজাইনিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। আপনি যেখানে ক্লিক করেন না কেন, ওর মতো করে কার্ভ পজিশনে নিয়ে নিবে, দেখতে পাচ্ছেন? সো থিংস আর ফান, রাইট? সো যে কোনো ধরনের আপনারা শেপ যেটা দেখতে সুন্দর লাগবে, এই ধরনের শেপগুলো আমরা তৈরি করে নিব এই ধরনের টুল দিয়ে। এটা হচ্ছে কার্ভ, ঠিক আছে, কার্ভ পেন টুল। এরপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা অ্যাঙ্কর পয়েন্ট বা যেই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো যদি আমরা অ্যাড করতে চাই, ডিলেট করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করব? এখানে দেখছেন যে আমরা পূর্বেই জেনেছি যে এই কাজগুলো আমরা অটোমেটিক করতে পারি এই পেন টুলের সাহায্যে। সো আমাদেরকে এই টুলটা ব্যবহার করার দরকার নেই। এই টুলটার কাজ হচ্ছে আপনার এই পাথের মধ্যে আমরা বিভিন্ন অ্যাড করতে পারবো আর কি, ঠিক আছে, বিভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারবো।
এবং এই টুলটার কাজ হচ্ছে এটা মাইনাস টুল, এটা দিয়ে আমরা মাইনাস করতে পারবো। আই থিঙ্ক সেম কাজ, ঠিক আছে। আপনারা যদি এই টুলটার কাজটা ভালো মতো জানেন তাহলে আদার্স টুলগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এরপরে আছে কনভার্ট পয়েন্ট টুল, এটা তো আপনারা জানি অলরেডি। যদি আমরা কোনো জায়গায় ক্লিক করি তাহলে এটা লাইন হয়ে যাবে আর কি, যদি কার্ভ থেকে থাকে তাহলে এটা লাইন করে ফেলবে, স্ট্রেট লাইন করে ফেলবে এই টুলটা। সো দ্যাটস অল অ্যাবাউট পেন টুল। পেন টুলের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। সো আমি পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমাদের ফটোশপে আমরা যদি কোনো একটা ইমেজ নিয়ে কাজ করতে চাই, সেই ইমেজটাকে আমরা কিভাবে ইম্পোর্ট করব আমাদের ফটোশপে? আমরা বিভিন্নভাবে ইম্পোর্ট করতে পারি। এখানে ফাইল মেনুতে ক্লিক করতে পারি, ওপেনে ক্লিক করতে পারি, তারপর আমরা এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে। আমরা আরও একটাভাবে ওপেন করতে পারি, সেটা হচ্ছে এই ফাইলটাকে ধরে ড্র্যাগ করে ফটোশপের এখানটায় নিয়ে এসে আমরা উপরের যে ট্যাব, উপরের ট্যাবে আমরা এটাকে প্লেস করব, মানে রিলিজ করব। মাউসের ক্লিকটা রিলিজ করলে তখন দেখেন যে এখানে চলে আসছে আমার এই ইমেজটা, এই জায়গাটায় চলে আসছে। আমার ইমেজটা যদি আমি এই আর্টবোর্ডে আনতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো, এই সেম ইমেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি এই আর্টবোর্ডের উপরে ছেড়ে দিতাম। আর্টবোর্ডের উপরে যদি ছেড়ে দিই তাহলে আমার ইমেজটা কোথায়, ক্লাস 2, আমি একটু আগে যে প্রজেক্টটা নিয়েছিলাম সেই ক্লাস 2 এর আর্টবোর্ডের উপরে চলে আসছে। এবার আমি ইন্টার দিলে ওইখানে প্লেস হয়ে গেল। বুঝতে পেরেছি কিনা? সো এখানটায় আমরা ইমেজটাকে ইম্পোর্ট করলাম বা ওপেন করলাম। ইমেজ কীভাবে ওপেন করলাম সবাই বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। সো এখন আমরা ইমেজটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমাদের কাজ হচ্ছে কি আমরা এটাকে ক্লিপিং পাথ করব, বা এটাকে আমরা পেন টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, ঠিক আছে। এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই ইজি একটা কাজ। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে দেখেন যে ম্যাজিক ওয়ান্ড টুল আছে একটি। এই ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করে দেখেন, এখানে ক্লিক করে ধরে রাখলে দেখবেন যে এখানে ম্যাজিক ওয়ান্ড টুলটা আছে। এই ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই কি না? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এটাকে ডিলিট করে দেওয়া বা মাস্ক করে নেওয়া। বাট আমরা এই কাজটা এত শর্টকাটে করবো না, আমরা একটু ম্যানুয়ালি করি। হ্যাঁ, যেহেতু আমরা পেন টুলটা নিয়ে কাজ করবো, পেন টুলের কাজ শিখবো, সো সেক্ষেত্রে আমরা অটোমেটিক কাজগুলো না করে আমরা একটু ম্যানুয়াল কাজগুলো করি। হ্যাঁ, ম্যানুয়ালি শিখলে পরে অটোমেটিকগুলো ইজি হয়ে যাবে। ম্যানুয়ালটা কেন শিখবো? ম্যানুয়ালটা শিখবো হচ্ছে কি এই কারণেই যে আমাদের কিছু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন এই ইমেজটা, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্ট। এটাকে যদি আমি ম্যাজিক টুল দিয়ে ধরি, এটা কিন্তু পুরোপুরি ম্যাজিক টুলটা আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারবে না, বা একটু কমপ্লিকেটেড যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটার কথা চিন্তা করি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ কমপ্লিকেটেড, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা থেকে যদি আমি এই টাইগারটাকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা কি টাইগার, যাই হোক কিছু একটা হবে, এই অ্যানিমেলটাকে যদি আলাদা করতে চাই তাহলে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে। এই কারণে এখানে আমার পেন টুল মাস্ট ব্যবহার করতে হবে। আমার পেন টুল আরও কয়েকটা জায়গায় ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে গিয়ে আচ্ছা আমি ওগুলো নিয়ে পরে আলোচনা করবো না। সো এখানে আমি পেন টুল দিয়ে এটার চারপাশে একটা বর্ডার ড্র করব। কীভাবে বর্ডারটা ড্র করবো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। আমি ইমেজটাকে একটু জুম করে নিচ্ছি। ইমেজ জুম করার প্রক্রিয়াটা কি আমরা জানি? ইমেজকে জুম করতে হলে এখানে দেখেন বিভিন্নভাবে আমরা জুম করতে পারি। প্রথমে আমরা যেভাবে করতে পারি একদম বেসিক ওয়ে, সেটা হচ্ছে কি এখানে দেখেন যে জুম টুল আছে। এই জুম টুলটাকে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি এটা জুম হবে, তাই না? জুম হয়ে যাচ্ছে। মানে জুম মানে কি? জুম ইন মানে হচ্ছে গিয়ে বড় হওয়া, তাই না? বড় হয়ে যাচ্ছে ইমেজটা, মানে আমরা ইমেজটাকে কাছাকাছি নিয়ে আসছি। এবং এখানে উপরে দেখেন যে এখানে একটা মাইনাস সাইন আছে, এটা হচ্ছে জুম আউট, মানে হচ্ছে আমার এই ইমেজটা, বড় ইমেজটাকে ছোট করে ফেলা। আমি এখানে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, তাই না? ছোট হয়ে যাচ্ছে। এবং এখানে উপরে দেখেন 100%, আমার ইমেজটাকে 100% দেখাবে।
মানে ইমেজের যেই রেশিও বা রেজুলেশন, সেই রেজুলেশনটাকে 100% দেখাবে। এবং এখানে আছে ফিট স্ক্রিন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার স্ক্রিনের যতটুকু সাইজ সেই স্ক্রিনের সাইজে ফিট হয়ে যাবে। ফিল স্ক্রিনে যদি ক্লিক করি তাহলে আমার এই দুই পাশে ফিল করে ফেলবে, মানে আমার স্ক্রিনটা জুড়ে এই ইমেজটা ফিল করবে। এবং এই ইমেজের কত পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে 79%। আমি যদি এটাকে 100% করে দিই তাহলে দেখেন ইমেজটা আরেকটু বড় হবে, মানে এটা হচ্ছে 100% রেজুলেশন। এই 100% রেজুলেশন থেকে যদি আমি আরেকটু জুম করি তাহলে দেখেন আমার ইমেজের রেজুলেশনটা কী হবে, নষ্ট হয়ে যাবে, হয়ে গেল। সো আমি যদি 100% যখন আসবে, 100%-এর বেশি, যখন আছে 100%, আমি যদি 100%-এর বেশি ক্লিক করি তখনই দেখেন যে ইমেজটা ফেটে গেছে। লক্ষ্য করতে পারছেন? 100% পর্যন্ত ও হচ্ছে কি ওর রেশিওটা ঠিক থাকবে, বাট মোর দ্যান 100% দেখেন ইমেজের রেশিওটা, ইমেজের পিক্সেলগুলো এগুলো ফাটা ফাটা হয়ে গেছে, তাই না? সো এই কারণে এটা হচ্ছে কি 100% দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফাইনালি কতটুকু রেজুলেশন এটা মেনটেন করতে পারছে। সো এখন আমি যেটা করবো যে জুম ইনটা আমরা বুঝলাম যে এই জুম টুলটা ব্যবহার করে এবং এই জুম আউট ব্যবহার করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। বাট ইতিপূর্বেই আপনারা লক্ষ্য করেছেন যে আমি কিন্তু এই বাটনগুলোকে ব্যবহার করে আমি জুম ইন জুম আউট করিনি। আমি কিবোর্ড থেকে এবং মাউস থেকে একটা শর্টকাট ব্যবহার করে জুম ইন জুম আউট করেছি। সেটা কি, দুই ধরনের শর্টকাট আছে। একটা হচ্ছে কি আপনার কিবোর্ড এবং মাউসকে ব্যবহার করে একটা শর্টকাট কি আছে জুম ইন জুম আউট করার জন্য, এবং আরেকটা শর্টকাট কি আছে শুধুমাত্র কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে জুম ইন জুম আউট করা যায়। আচ্ছা, সো এই কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্লাস দেই, মানে কন্ট্রোল এবং প্লাস প্রেস করি, প্লাস বাটন, এই যে প্লাস বাটন যদি প্রেস করি তাহলে এটা অটোমেটিক প্লাস মানে জুম ইন হবে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস প্রেস করি তাহলে এটা জুম আউট হবে। ঠিক আছে, তাহলে আমরা জুম ইন শিখলাম, জুম আউট শিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে জুম ইন জুম আউট। কিবোর্ড থেকে প্লাস আইকনটা মানে প্লাস যেই সাইনটা আমি একটু লিখে দিই তাহলে আমার মনে হয় ভালো হয়। কন্ট্রোল এবং প্লাস, ঠিক আছে, এই প্লাসটা মানে হচ্ছে কন্ট্রোলের সাথে এই প্লাস সাইনটাকে প্রেস করতে হবে, তাহলে এটা জুম ইন হবে। আর একইভাবে জুম আউটটা হচ্ছে গিয়ে কন্ট্রোলের সাথে মাইনাসটা যদি আমরা করি, কন্ট্রোলের সাথে মাইনাস যদি আমরা করি, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার কথা মনে আছে সবার? কীভাবে ডুপ্লিকেট করলাম? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, সো কন্ট্রোল হচ্ছে কি, এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে জুম আউট। এতটুকু তো বুঝতে পেরেছি। কীভাবে জুম ইন করবো, কীভাবে জুম আউট করবো বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আরেকটা শর্টকাট আছে যেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস থেকে যেটা ব্যবহার করে আমি যেটা সাধারণত ব্যবহার করি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে ধরে রেখে মাউসের হুইল যেটা আছে, মাউসের হুইল, সেই হুইলটাকে আমরা স্লাইড করার মাধ্যমে এটা অটোমেটিক জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এভাবে করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। তাহলে কয়টা উপায়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি? আমরা এই জুম টুলটা ব্যবহার করে জুম ইন জুম আউট করতে পারি, আমরা কিবোর্ডের এই শর্টকাট কি ব্যবহার করে জুম ইন জুম আউট করতে পারি, আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের যে হুইল বাটনটি আছে, মাউসের দুইটা লেফট রাইট বাটনের মাঝখানে যে হুইলারটা আছে, সেই হুইলটাকে আমরা কি বলে রোটেট করে আমরা হচ্ছে গিয়ে জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, সো জুম ইন জুম আউট করার আপনার প্রেফার, আপনার যেভাবে আপনার পছন্দ আপনি সেভাবে জুম ইন অথবা জুম ইন অথবা জুম আউট করতে পারেন। ওকে, সো আমি পেন টুলটা সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করে আমি পেন টুলটা হচ্ছে গিয়ে নর্মাল পেন টুলটাকে সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমি একটু জুম ইন করে নিই।
ঠিক আছে, আর একটু জুম ইন করি। জুম ইন করার পরে এখন আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের চারপাশে আমি কি করব, ড্র করব। এখানে একটা পয়েন্ট নিলাম, আমি আর একটু জুম ইন করি, আমি 150% দিলাম, সরি 15,000%, 1500% হয়ে গেছে, আমি 150% দিলাম। এখন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানটাতে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এই পয়েন্টগুলো নিলাম। এখন আমি উপরের দিকে পয়েন্ট নেব, কিন্তু আমি উপরের দিকে ইমেজটা কি হচ্ছে আমার চলে যাচ্ছে। আমি এখানে বারবার আসবো, এখানে এইভাবে করে আমি উপরে উঠাবো বা নিচে নামাবো, এটার দরকার নেই। এটার জন্য আমাদের আরেকটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে গিয়ে কিবোর্ডের স্পেস বাটন। আমি যখনই যে কোনো টুল নিয়েই কাজ করি না কেন, আমি যখনই কিবোর্ডের স্পেস বাটনটা প্রেস করব, তখনই দেখেন এটা হ্যান্ড টুল হয়ে গেছে। হ্যান্ড টুলটা এখানেও আছে, ঠিক আছে। এটার শর্টকাট কি হচ্ছে এইচ। আমি যদি এইচ প্রেস করি তাহলে হ্যান্ড টুল চলে আসবে, এই যে এখন হ্যান্ড টুল চলে আসছে। বাট এটা হচ্ছে গিয়ে হ্যান্ড টুলের কাজটি কি, হ্যান্ড টুল কাজ হচ্ছে এটাকে গ্র্যাব করে আমার স্ক্রিনটাকে ডানে বামে মুভ করা। হ্যান্ড টুলের কাজ হচ্ছে স্ক্রিনটাকে ডানে বামে মুভ করা, ঠিক আছে। আমার স্ক্রিনটাকে ডানে বামে মুভ করার জন্য আমি হ্যান্ড টুলটা ব্যবহার করি। সো আমি যখনই যে কোনো টুলেই থাকি না কেন, আমি হ্যান্ড টুল ব্যবহার করে এটাকে ডানে বামে মুভ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমি ক্লিক করলাম এবং আমি পরবর্তীতে এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এই ক্লিপিং পাথ বা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে আপনারা যত সময় নিয়ে কাজগুলো করবেন, জিনিসগুলো দেখতে এবং ততটা বেশি সুন্দর হবে। আমি যদি জুম আউট করে কাজ করতাম তাহলে আমার সময় কম লাগতো, কিন্তু আমার জিনিসটা পারফেক্ট হতো না। এই কারণে আমি একটু জুম ইন করে নিয়েছি, যাতে আমি এর বর্ডারগুলোকে একটু সূক্ষ্মভাবে দেখতে পারি। যে কোনো ইমেজের বর্ডারটাকে সূক্ষ্মভাবে দেখে এর চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করে, পাথ ক্রিয়েট করে, সেই পাথটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নেব। আচ্ছা, আগের বর্ডারটা একটু প্রবলেম আছে, ঠিক আছে। সো এই কারণে আমি বলি যে আপনারা একটু জুম করে এই কাজগুলো করবেন। জুম করে কাজ করার সুবিধা হচ্ছে কি, আপনি এটাকে ইমেজটাকে যেভাবে বড় করে দেখতে পাবেন, প্লাস আপনার কাজটাও একটু পারফেক্ট হবে আর কি। পেন টুলটা আসলে প্রথম দিকে আপনাদের, আমি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি। প্রথম দিকে আসলে আপনারা অনেক স্লো কাজ করবেন, মানে মনে হবে যে আমি কীভাবে পেন টুলে কাজ করবো, পেন টুলটা অনেক কঠিন মনে হবে। বাট ট্রাস্ট মি, আপনি যদি মানে এরকম আমার মতো এরকম 10টা ইমেজ যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, দেখবেন যে পাথ টুলটা খুবই ইজি হয়ে গেছে। পেন টুল আপনার জন্য খুবই ইজি হয়ে গেছে, এবং পেন টুলটা আপনি খুব ইজিলি আপনি সহজেই আপনি খুব দ্রুততার সাথে আপনি ব্যবহার করতে পারছেন, ঠিক আছে। সো এভাবে করে আমরা একটা ড্র করে নিলাম, একটু বাকি আছে। আচ্ছা স্যার, একটা পাথের দুই সাইডে মডিফায়ার হয়, এক সাইডের মডিফায়ারটা কিভাবে বাদ দিতে হয় জানো? আচ্ছা, এই যে দেখেন এখানটাতে দুইটা মডিফায়ার আছে, দেখতে পাচ্ছেন, এইটা একটা মডিফায়ার, এটা একটা মডিফায়ার। সো আমি যদি এই মডিফায়ারটাকে অফ করতে চাই, তাহলে আমাকে এর আগের পয়েন্টটাতে ক্লিক করতে হবে, তাই না? বা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, এর পরবর্তী এই যে দেখেন এখানে যে মডিফায়ারটা আছে, আমি যদি আরেকটু ভালো করে দেখাই আপনাকে, এই যে এই মডিফায়ারটাকে যদি আমি অফ করতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্ট প্রেস করে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমার এই মডিফায়ারটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। সো এখানে আমি মডিফায়ারটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এখানে এবার এই জায়গাটায় ড্র করে নিলাম, কারণ এটা স্ট্রেট লাইন, তাই না? আমি যদি একবারে নিয়ে আসি নো প্রবলেম, একটা স্ট্রেট লাইন। এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা করবো, এটার সাথে এটাকে লাস্টলি, আমার ফার্স্ট এবং লাস্ট, আমার এটা হচ্ছে প্রথম যেই অ্যাঙ্কর পয়েন্ট, সেই প্রথম অ্যাঙ্কর পয়েন্টের সাথে লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি কি করব, সংযোগ করে দিব। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটিকে সংযোগ করে দিলাম। ওকে, সংযোগ করে দেওয়ার পরে আমি যদি এবার জুম আউট করি, যদি আমি এখানে 70% দিই, 70%-এরও কম দিতে হবে, আমি যদি এখানে 40% দিই,
এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে, রাইট? পাথ যখন ক্রিয়েট হয়ে যাবে তখন এখান থেকে সিলেকশন আছে, মাস্ক আছে, শেপ আছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে সিলেকশনে ক্লিক করি। ওকে, সিলেকশনে যদি ক্লিক করি তাহলে আমার এই বর্ডারটা সিলেক্ট হবে। আমি সিলেকশনে ক্লিক করলাম, এখানে ফেদার রেডিয়াসটা কি? ফেদার রেডিয়াসটা, আচ্ছা এটা নিয়ে আমি বলছি, এটা হচ্ছে গিয়ে আসলে বর্ডারটাকে ঝাপসা করে দিবে, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে আমরা পরে আবার কোনো এক সময় আলোচনা করব। এটাকে আমি ওকে দিয়ে দিলাম। ফেদার রেডিয়াস অবশ্যই 0 থাকবে। এরপরে হচ্ছে গিয়ে এই যে একটা বর্ডার চলে আসছে, দেখছেন? সিলেকশন বর্ডার। এই সিলেকশন বর্ডারটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড আমরা যেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফেলবো সেই ইমেজটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে মাস্ক অ্যাড করব। কিভাবে মাস্ক অ্যাড করে? এই যে এখানে লেয়ার প্যানেলের নিচের দিকে দেখেন যে একটা মাস্ক অপশন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড লেয়ার মাস্ক। এই যে আমাদের লেয়ার প্যানেল, যেটা গতকালকে আমরা লেয়ার প্যানেল নিয়ে কথা বলেছি, সেই লেয়ার প্যানেলে আমরা অ্যাড নিউ লেয়ার, গ্রুপ লেয়ার, এখানটাতে ঠিক তার পাশেই একটি আইকন আছে যেটাকে দেখতে একটা ফ্ল্যাগের মতো, বাংলাদেশের পতাকার মতো। সো এই ফ্ল্যাগটাতে যদি আমরা ক্লিক করি এখন, তাহলে এখানে একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এই যে আমি গত ক্লাসেও বলেছিলাম যে এই যে হোয়াইট ব্ল্যাক হোয়াইট ডট ডট, এই যে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তার মানে কি, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি যদি এখন একটা কালার নেই, একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি একটা নতুন কালার নিলাম। কালার নেওয়ার জন্য আমি একটা কালার নেই, একটা ব্লু কালারটা নেই। এই কালারটাকে আমি ফিল করে দিব এই লেয়ারটাতে। এটা কি আমরা জানি? এটা কি কালকে আলোচনা করেছিলাম যে কিভাবে ফিল করে দিতে পারি? সো আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে। সো আমি এটাকে, হ্যালো ভাইয়া। হ্যালো, জি জি বলুন। আমি বলছিলাম যে আমরা এই যে পিকচারটা সিলেকশন করার পর কি করে মানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম, একটু যদি আগে একটু দেখাতেন। মানে আরেকবার করে দেখাবো? হ্যাঁ, যে আমরা এই যে পিকচারটা সিলেকশন করার পর আমরা কি করে ব্যাকগ্রাউন্ডটা করলাম, রিমুভ করলাম ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই যে দেখেন, আমি এতটুকু কি বুঝতে পেরেছেন? এই যে সিলেক্ট করা পর্যন্ত বুঝতে পেরেছেন? সিলেক্ট করা পর্যন্ত বুঝতে পেরেছি। এই সিলেক্ট করার পরে কোনো কিছুই না, মানে জাস্ট আপনার এটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পরে আপনার এখানে লেয়ার যে প্যানেলটা আছে, এই যে দেখেন আমাদের এখানে উইন্ডোতে আসার পরে যদি আমরা লেয়ার প্যানেলে ক্লিক করি তাহলে আমাদেরকে এই যে লেয়ার প্যানেলটা দেখাবে। এই লেয়ার প্যানেলটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, ফ্লোটিং হয়ে গেল। এই লেয়ার প্যানেলের মধ্যে দেখেন, সরি লেয়ার প্যানেলটাকে এখানে রাখি। লেয়ার প্যানেলের নিচের দিকে দেখেন কয়েকটি বাটন আছে, দেখা যাচ্ছে? এই যে এখানে এই বাটনগুলোর মধ্যে এই যে বাটনটা, এটাকে বলা হয় অ্যাড লেয়ার মাস্ক বাটন, ঠিক আছে? অ্যাড লেয়ার মাস্ক, এই লেয়ারটাতে, এটা তো একটা লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে আমরা এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, তাই না? সো এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে কি এই যে আইকনটি আছে, এই অ্যাড লেয়ার মাস্ক আইকন, এই অ্যাড লেয়ার মাস্ক আইকনে যদি আমি ক্লিক করি, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এবং এখানে দেখতে পাবেন যে একটি মাস্ক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটাকে সাদা কালো যে জিনিসটা দেখা যাচ্ছে এই লেয়ারের পাশে, এটাকে বলা হচ্ছে মাস্ক, লেয়ার মাস্ক, ঠিক আছে? সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা চারপাশের বর্ডার তো ঠিক আছে চলে গেল, কিন্তু ভেতরের দিকেও কিন্তু সাদা একটা অংশ রয়ে গেছে, তাই কি না? এটাকে আরো ভালো মতো বোঝার জন্য আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, লেয়ারের কালারটা নিয়ে নিলাম আমরা ব্লু, এবং এই নতুন লেয়ারটাকে এই লেয়ারের নিচে রাখলাম, কারণ আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অ্যাড করব। সো এটার জন্য আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে আমাকে প্রেস করতে হবে Alt প্লাস ডিলিট, ঠিক আছে? কিবোর্ড থেকে আমাকে কি প্রেস করতে হবে? অল্ট এবং ডিলিট। আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার ডিলিট যদি প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? একটু আগে কি ছিল? ট্রান্সপারেন্ট, মানে ব্ল্যাক, আর এখন কি হয়ে গেল? ব্লু। এই ব্লু কালারটা কোথা থেকে আসলো? এই যে ফিল কালার। তাহলে অল্টার প্লাস ডিলিট এটা কোথা থেকে নিবে? এটা হচ্ছে ফিল কালারটা নিবে, আমার ফিল কালার নিবে। আমার এখানে যে ফিল কালারটা সিলেক্ট করা থাকবে সেই ফিল কালারটাকে সে ফুল ব্যাকগ্রাউন্ডে নিবে।
এটা হচ্ছে গিয়ে আমার ফুল ব্যাকগ্রাউন্ডে এই ফিল কালারটাকে মানে ফিল দেওয়ার একটা শর্টকাট, ঠিক আছে? অল্টার প্লাস ডিলেট। এখন আমি যদি এখানে কন্ট্রোল প্লাস ডিলেট দেই, কন্ট্রোল বাটন প্লাস ডিলেট আমি যদি প্রেস করি তাহলে কি হচ্ছে, আমি এটার কালারটাকে যদি আমি একটু গ্রিন করে নেই, কন্ট্রোল প্লাস ডিলেট যদি আমি প্রেস করি তাহলে, সরি আমি লেয়ারটাকে চেঞ্জ করে ফেলছি, এই লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। কন্ট্রোল প্লাস ডিলেট যদি আমি প্রেস করি তাহলে আমার স্ট্রোক কালারটা নিবে, ঠিক আছে? তাহলে আমার স্ট্রোক কালারটা কখন নিবে? কন্ট্রোল প্লাস ডিলেট যদি আমি প্রেস করি থাকে তাহলে এটা আমার স্ট্রোক কালার নিবে। আমি অল্টার প্লাস ডিলেট যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে আমার ফিল কালার নেবে। এই যে দেখেন এখন নিচে ফিল কালার, আমি অল্টার প্লাস ডিলেট দিলাম এবং কন্ট্রোল প্লাস ডিলেট দিলাম, এখন নিচ্ছে স্ট্রোক কালার। তাহলে এই এখানকার কালারগুলো এই আর্টবোর্ডে ফিল করে দেওয়ার জন্য, আর্টবোর্ডকে ফিল আপ করে দেওয়ার জন্য তাহলে আমাদের এই দুইটা শর্টকাট কি আমরা ব্যাপক পরিসরে ব্যবহার করি, ঠিক আছে? এখন এই শর্টকাট কিগুলো যদি ব্যবহার না করতাম তাহলে আমাদেরকে কি করতে হতো? একটা নতুন লেয়ার নিতে হতো। এই যে এখানে একটা ব্রাশ ছিল, ব্রাশটা নিতে হতো, ব্রাশটা নিয়ে আমাদেরকে এখানে ব্রাশটা ড্র করতে হতো, তাই কি না? সো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? আমি যদি রেগুলার একটা ব্রাশ নিয়ে আমি যদি এভাবে ড্র করি তাহলে পুরাটা ড্র করতে আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শর্টকাট কি হচ্ছে অল্টার ডিলেট, এটা ফুললি কালারফুল হয়ে যাবে আর কি ফিল কালার থেকে। সো এখন আমি যেটা বলছিলাম যে আমাদের মাঝখানেও কিন্তু কি আছে, মাঝখানে আছে হচ্ছে গিয়ে আপনাদের হোয়াইট। সেম এই হোয়াইটটাকে যদি আমি সিলেক্ট করতে চাই কি করতে হবে? আমাকে আবার এখানে ড্র করতে হবে। আমরা পারবো আবার এই ভেতরটা ড্র করে নিয়ে আসতে, বাইরে যেভাবে আমরা ড্র করে নিয়ে আসলাম সেমভাবে আমরা ভেতরটাও কিন্তু ড্র করে নিয়ে আসতে পারি, তাই না? সো আপাতত আমি ভেতরটা ড্র করছি না, আমি জাস্ট শর্টকাট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি এখানে যদি ম্যাজিক সিলেকশন টুলটা নেই বা কুইক সিলেকশন টুলটা নেই, আমাকে অবশ্যই ইমেজটা সিলেক্ট করতে হবে। কুইক সিলেকশন টুলটাতে জাস্ট আমি দুইবার ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, তাই কি না? যদিও এই জায়গাটা একটু সাদা রয়ে গেছে। এই কুইক সিলেকশন টুল বা হচ্ছে আপনার ম্যাজিক টুলগুলো 100% পারফেক্ট হয় না, আসলে কিছুটা প্রবলেম থাকেই, যার কারণে একদম পিক্সেল পারফেক্ট করার জন্য আমাদেরকে মাস্ক পেন টুলটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো এই জিনিসটা হয়ে গেল সিলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে মাস্কটা আছে, এই যে মাস্কটা আছে এই মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পরে আমি যখন ইমেজে ক্লিক করছি তখন আমার ফিল কালারটা দেখেন ব্লু আর গ্রিন। আমি যখন মাস্কে ক্লিক করছি তখন আমার মাস্কের কালারটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইট কালার মানে কি? হোয়াইট কালার মানে হচ্ছে গিয়ে মাস্কের যে হোয়াইট এরিয়া সেই এরিয়াটা তুমি দেখতে পাবা, ভিজিবল। আর ব্ল্যাক এরিয়াটা কি? ব্ল্যাক এরিয়াটা তুমি দেখতে পাবা না। এটা হচ্ছে গিয়ে মাস্কের রুলস। সো আমি যদি এখানে হোয়াইট কালার করি, ব্ল্যাক কালার করি, ফিল কালারটা যদি ব্ল্যাক রেখে আমি এখানে ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে যদি আমি এখানে একটা ব্ল্যাক কালার করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কালার কিন্তু ব্ল্যাক, মাস্কে কিন্তু ব্ল্যাক কালারও ড্র হচ্ছে, কিন্তু এইখানে এই সাদা জিনিসটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে দেখা যাচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমি আগেই বলেছি যে ব্ল্যাক এরিয়া, মাস্কের ব্ল্যাক এরিয়া দেখা যাবে না, হোয়াইট এরিয়া দেখা যাবে। দেখেন এখন শুধু ঘড়ির যে এরিয়াটুকু সেটা হোয়াইট এরিয়া আছে বিধায়, এখানে হোয়াইট এরিয়া আছে বিধায় এটা দেখা যাচ্ছে, ব্ল্যাক এরিয়া এই কারণে এটা দেখা যাচ্ছে না। এটা নিয়ে আমি আরেকটু বলছি। এখান থেকে আমি ম্যাজিক টুলটা নিয়ে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে বাড়তি অংশগুলো হোয়াইট কালারের এগুলোকে আমি ব্ল্যাক এরিয়া দিয়ে আমি মুছে দিব। আমি এটা এটাকে একটু ছোটো করে নিই। ঠিক আছে? সো ওভারঅল আমার এখানটাতে একটা মানে ঘড়ির ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিলাম, ঠিক আছে? এখন আমি এই ঘড়িটাকে যখন ব্যাকগ্রাউন্ড ফেলে দিব তখন ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার পরে ইমেজগুলোকে আমরা সেভ করব পিএনজি আকারে, ঠিক আছে? আমরা কিভাবে সেভ করব? পিএনজি আকারে। যদি জেপিজি আকারে সেভ করি, জেপিজি আকারে যদি সেভ করি তাহলে হচ্ছে অটোমেটিক আবার এটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেপিজি নিয়ে নিবে, ঠিক আছে? জেপিজি ডিফল্ট একটা
জেপিজি ফরম্যাট কি, পিএনজি ফরম্যাট কি, এগুলো তো বুঝি আমরা, তাই না? জেপিজি এবং পিএনজি হচ্ছে ইমেজের ফরম্যাট। জেপিজি ফরম্যাটটাতে ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে, এবং পিএনজি ফরম্যাট, পিএনজি হচ্ছে কি আপনার আলফা এবং আরজিবি দুটাকেই নেয়, আলফা চ্যানেল এবং আরজিবি চ্যানেল। আলফা চ্যানেল কি, আরজিবি চ্যানেল কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তার মানে হচ্ছে গিয়ে আপনাকে মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ইমেজ সেভ করতে পারবেন। যেমন এটাকে আমাদের ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই কি না? এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এই ইমেজটাকে সেভ করবো। কীভাবে সেভ করবো দেখাই আমি। ফাইলে যাব, ফাইলে যেয়ে সেভ অ্যাজে যাওয়ার পর সেভ অন ইয়োর কম্পিউটার। এখান থেকে আপনারা, আমি যদি ডেস্কটপে সেভ করি, ওকে, ডেস্কটপে সেভ করি, এর নাম আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ। এখন এটার ফরম্যাটটা দিব হচ্ছে গিয়ে, আমি এখানে পিএসডি ফরম্যাট আছে, আমি এখান থেকে পিএনজি ফরম্যাট দিব, পিএনজি, ঠিক আছে? পিএনজি ফরম্যাট দিব। পিএনজি ফরম্যাট দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখানে আমার একটা অপশন আসবে, ডায়লগ বক্স। এখান থেকে বলছে যে তুমি কি লার্জ ফাইল ফাস্টেস্ট সেভিংয়ে নিতে চাও, ইন্টারলেসিং মিডিয়াম সাইজে মিডিয়াম সেভিং, স্মলেস্ট সাইজ স্লোয়েস্ট সেভিং। সো এখান থেকে আপনারা ফাইল সাইজটা একটা আনুমানিক নিয়ে নেবেন। যদি আমরা ওয়েবের জন্য করি, যে ওয়েবসাইটে আমার অনেক প্রোডাক্ট রাখতে হয়, আমার ওয়েবসাইটের হোস্টিং হচ্ছে 1 GB, সেক্ষেত্রে আমাকে দেখা গেছে ইমেজের সাইজগুলোকে ছোট করে দেখা গেছে 10 KB 15 KBর মধ্যে আমার একটা ইমেজকে নিয়ে আসতে হয়। সো তখন হচ্ছে গিয়ে আমার স্মল ফাইল সাইজগুলো আমরা ব্যবহার করে থাকি। সো এখন যেহেতু আমরা ওয়েবের জন্য করবো, ওয়েবের জন্য আমরা লার্জ ফাইল সাইজটা নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এটা সেভিং হবে, সেভিং হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানটায় চলে আসলো স্মার্ট ওয়াচ, রাইট? এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি। সো বুঝতে পেরেছি কীভাবে আমরা একটা ইমেজকে ট্রান্সপারেন্ট করতে পারি। জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলুন। সেটা হচ্ছে যে আপনি তো যে প্রথমে তো আউটসাইডার যেগুলো পোর্শনগুলো, ওটা হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, কিন্তু ওই যে মাঝখানে যে পোর্শনটা ছিল ঘড়ির মাঝখানে, ওইটাও কি তখন আমরা করে ফেলতে পারতাম না? নাকি মানে ওই জিনিসটা একসাথে করে মানে যখন দেখা যায় যে অনেকগুলো জিনিস থাকে, তখন বারবার না করে একসাথে আমি যদি সবকিছু সিলেক্ট করে মানে ট্রান্সপারেন্ট করার জন্য করি, তাহলে সেটা কি পসিবল? হ্যাঁ, পসিবল, বাট একটা প্রবলেম হয় অনেক সময়। দেখা গেছে যে যারা বিগিনারদের একটু ভুল হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে একসাথে দুইটা পাত আপনি ড্র করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনি একসাথে দুইটা পাত যদি ড্র করেন, নো প্রবলেম, বাট একসাথে দুইটা পাত মেনটেন করাটা কিন্তু একটু টাফ, ঠিক আছে? কেউ কি জয়েন করলো? সো একসাথে যখন আপনি দুইটা পাত ড্র করবেন, তখন কিন্তু আপনার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে যদি আপনার শেপটা ঠিকমতো ক্রিয়েট না করতে পারেন, বা কোনোভাবে যদি একটা পার্ট ডিলিট হয়ে যায়, আবার পুনরায় পার্টটাকে নিয়ে আসাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, তাই না? কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা সিম্পল একটা অবজেক্ট করেছি বিধায় আমাদের কাছে মনে হচ্ছে যে না, ইটস ওকে। বাট আমরা যখন ক্রিটিক্যাল কোনো অবজেক্ট নিয়ে কাজ করবো, আমি যদি আপনাদেরকে এই ইমেজটা দেখাই, আপনাদেরকে যদি আমি এই ইমেজগুলো দেখাই, এই যে এই ইমেজটাকে আপনার কেটে নিয়ে আসতে হলে চুল কেটে নিয়ে এসে আপনার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাই চান্স যদি পাথটা ডিলিট হয়ে যায়, তখন কিন্তু আবার পুনরায় আপনাকে টোটাল জিনিসটা করতে হবে। সো একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমরা যেভাবে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, ঠিক একইভাবে আমরা কি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো? এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা সম্ভব? জি ভাই, জি সম্ভব। খুব কঠিন কাজ কি? খুব ইজি কাজ না? মজা না এগুলো? সো আমি এই ইমেজটাও আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে আপনাদের জন্য প্র্যাকটিস করতে আর একটু সুবিধা হবে। সো একটু আগে আমরা যেভাবে পেন টুল দিয়ে কাজ করেছিলাম, এই পেন টুল দিয়েও আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করে আমরা এটাকে পাথ ক্রিয়েট করে তৈরি করে ফেলতে পারবো। সো আমি এবার একটু শর্টকাট ওয়েটা দেখাই। আসলে একটু আগে আমরা যে শর্টকাট ওয়েটা নিয়ে কাজ করছিলাম, এখানে দেখেন যে কুইক সিলেকশন টুল একটি অপশন আছে, অথবা ফটোশপ 2020 যাদের আছে, ফটোশপ 2020-তে একটা চমৎকার ফিচার আছে, যেটি হচ্ছে গিয়ে আপনাদের
এই যে অবজেক্ট সিলেকশন টুল, এই অবজেক্ট সিলেকশন টুলটা শুধুমাত্র ফটোশপ 2020 ভার্সনটিতে অ্যাভেলেবেল। সো এই কারণেই আসলে আমি বলি যে আপনারা একটু আপডেট ভার্সনটা ব্যবহার করেন। এই অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখানে ক্লিক করে আপনি এই অবজেক্টটুকু আপনি সিলেক্ট করে ছেড়ে দেবেন। একটু সময় লাগবে কারণ এটা এই যে ব্লুম, দেখেন আপনার অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, আপনার কোনো কাজ করার আগে নাই। আপনি এবার এখানে ক্লিক করেন মাস্কিংয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড গন। ফান না? খুব বেশি কষ্ট কি করা লাগবে আমাদের গ্রাফিক ডিজাইনিং শিখতে হলে? সো খুবই ইজি কাজ কিন্তু এগুলো। যে কোনো আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা রিমুভ করতে চাই, ফটোশপ 2020 আমাদের জন্য কাজকে খুবই ইজি করে দিয়েছে, রাইট? আগে আমরা যখন কাজ করতাম 2008-9 সালে, তখন আমি লার্নার, আমি নতুন শিখছি, বিশেষ করে 2009 সালে, তখন হচ্ছে 2009 সালে, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে মানে এই যে এই টুলটাও ছিল না, কুইক সিলেকশন টুলটাও ছিল না, তখন শুধু ছিল ম্যাজিক টুল আর পেন টুল। এই ম্যাজিক টুলের কাজটা খুবই মানে বাজে ছিল, ম্যাজিক টুলটা দিয়ে সিলেক্ট করলে কোনো কিছু খুবই বাজেভাবে সিলেক্ট হইতো। সো ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারতাম না, আমাদেরকে ম্যাক্সিমাম কাজগুলো করতে হতো পেন টুল দিয়ে। সো আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, আপনারা চাইলেই বিভিন্ন টুলসগুলো ব্যবহার করতে পারছেন, অনেক চমৎকার চমৎকার টুলসগুলো আছে। সো এভাবে করে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে চিন্তা করি, এই ইমেজটাকে, একইভাবে আমি এই ইমেজটাকে আমি যদি সেম অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি যদি সিলেক্ট করে নিয়ে আসি, একটু সময় লাগবে। সো দেখেন আমার অবজেক্টটা কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি, তাই না? সেম ওয়েতে আমি আবার যদি আরেকটা অবজেক্ট দেখে, এখানে একটা পেপসির বটল আছে বা এখানে অলের একটা বটল আছে, অলের বটলটাকে আমি নিয়ে আসি, এটাকে আমি অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন, এবং আমরা একই সাথে মাস্কিংয়ে ক্লিক করে দিচ্ছি। সো এই ধরনের সিম্পল ইমেজগুলোকে আমাদের ব্যাকগ্রাউন্ড ফেলতে খুব বেশি বেগ পেতে হবে না। এই ধরনের সিম্পল ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমাদেরকে ফটোশপ চমৎকার কিছু টুলস দিয়ে দিয়েছে। আমাদের প্রবলেম হবে কোথায় আমি বলি, আমাদের প্রবলেমটা হবে যখন আমি এই ইমেজটা নিয়ে কাজ করব, কিংবা আমি এই ইমেজটা নিয়ে কাজ করব, কিংবা আমি এই ইমেজটা নিয়ে কাজ করব। আমি এই ইমেজটাকে একটু নিয়ে আসি, নিয়ে এসে আমি যদি এই ইমেজটাকে আমি এখন সিলেক্ট করতে চাই, আচ্ছা এটা একটু লো রেজুলেশন ইমেজ, আমি একটু হাই রেজুলেশন ইমেজ দেখাই, এই ইমেজটাকে নিয়ে আসি। এই ইমেজটাকে যদি আমি এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে যাই, এটা নিয়েছে, কিন্তু দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এটা কিন্তু পিক্সেল পারফেক্ট হয়নি। সে তার এই যে এই চোখের পোর্শনটা কিন্তু টোটালি বাদ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি? এই চোখের পোর্শনটা কিন্তু সে সিলেক্ট করেনি, সে এই যে চুলের এই জায়গাটা কিন্তু সিলেক্ট করেনি, ঠিক আছে? তারপরে তার এই যে বেয়ার্ড যেখানে আছে, এখানের এই কর্নারটা দেখেন একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে এর মধ্যে। সো এটা 100% পিক্সেল পারফেক্ট হবে না, কারণ এখানে তাও আপনার মনে করেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা নিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে কি, কারণ হচ্ছে এটার এই যে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লারি ব্যাকগ্রাউন্ড। বাট এমন যদি হয় ব্যাকগ্রাউন্ড ব্লার না, নর্মাল ফোন দিয়ে তোলা কিংবা নর্মাল কোনো ক্যামেরা দিয়ে তোলা, যেখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লারি ব্যাকগ্রাউন্ড না, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে কিন্তু ও অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? বা একাধিক অবজেক্ট যদি হয়ে থাকে, একাধিক অবজেক্ট হয়ে গেলে সেখানে একাধিক অবজেক্টও কিন্তু সে আলাদা করতে পারবে না। সো এটার জন্য আমাদেরকে পেন টুলটার ব্যবহার করতে হয়। আচ্ছা ভাইয়া, জি বলুন। সাপোজ মানে এই যে কুইক অবজেক্ট টুল দিয়ে যেটা আমরা সিলেক্ট করলাম, তো সেটা করার পরে যেখানে যেখানে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, তখন সেটা কি মডিফাই করা পসিবল না? হ্যাঁ, মডিফাই করা পসিবল, বাট কিছু কিছু ক্ষেত্রে মডিফাই করা পসিবল হয় না। কিভাবে আমি বলি, যেমন এটাকে আমি যদি সিলেক্ট করি, এই ইমেজটাতে মডিফাই করা পসিবল। কিভাবে? এই যেখানে আমাদের কুইক সিলেকশন টুলটা আছে, কুইক সিলেকশন টুলটা নিয়ে আমি যদি যে জায়গাগুলো বাদ আছে সেই জায়গাগুলোকে যদি আমি শিফট ধরে ক্লিক করি, ক্লিক করলেও
দেখেন যে কিছুটা আসছে, তাই না? কিন্তু 100% অ্যাকুরেট পিক্সেল পারফেক্ট যেটাকে আমরা বলি, পিক্সেল পারফেক্ট কিন্তু হবে না। আমরা এই কাজগুলো হয়তো ছোটোখাটো কাজের জন্য করতে পারি। এখানে অল্টার প্রেস করলে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম, বাট এই যে চুলের এই জায়গাটা কিন্তু পিক্সেল পারফেক্ট হবে না, ঠিক আছে? সো আমাদেরকে যখন কাজ করতে হবে তখন ক্লায়েন্টকে একদম অ্যাকুরেট 100% সাপোর্টটা দিতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি মার্কেট প্লেসে কাজ করতে পারবো আর কি। সো এখান থেকে দেখেন যে আমরা যদি অল্টার প্রেস করি আমরা এখানে মাইনাস করতে পারবো। আমি যদি প্লাস সাইন আছে, প্লাস সাইন করলে আমি এখান থেকে বাড়াতে পারি আমার সাইজটা, ঠিক আছে? এবং একই সাথে আমার এই প্লাস মাইনাসের যে ব্রাশ সাইজটা আমি চাইলে ছোটো বড়ো করতে পারি। এই যে এখানে 33 আছে, আমি চাইলে এটাকে ছোটো করে দিতে পারি, এখন ছোটো হয়ে যাবে। চাইলে বড়ও করে দিতে পারি, বড় হয়ে যাবে। এবং এটা হার্ডনেস আছে 100%, আমি চাইলে হার্ডনেসটা কমিয়ে দিতে পারি, ঠিক আছে? এভাবে করে কাজ করা যায় আর কি। সো এতটুকু আমরা আজকের এই কীভাবে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, কিভাবে আমরা একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড থেকে তার ইমেজকে আলাদা করে নিয়ে আসবো, এই এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, সবাই যদি বুঝতে পেরে থাকি তাহলে আমি সবাইকে একটা কাজ দেই, সবাই একটু করে দেখেন আমাকে। আমরা কাজ করার সাথে সাথে প্র্যাকটিস করলে হবে কি আমাদের ইনস্ট্যান্ট মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু আমাদের মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ইমেজ সেন্ড করার অপশন আছে? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনারা পাবেন না? হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।